সাক্ষ্য দেই নাই। ওনার মেয়ে তখন মেডিকেল পড়ুয়া ছাত্রী, উনি আমার কাছে চিঠি লিখেছে যে আপনি কাকু আমার আব্বুর যদি কোনো কিছু খারাপ কিছু দেখে থাকেন আপনি সাক্ষী দিবেন, মিথ্যা সাক্ষী যেন আপনি দিবেন না, আমরা আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। আমরা সেই দোয়ার প্রত্যাশায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই দোয়ার বদৌলতে জড়িয়ে এসেছি। আজকে হয়তো বা আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাকে ওই শিক্ষার্থীর কান্না, তার বাবার প্রতি যে ভালোবাসা, তার ফলশ্রুতিতে আল্লাহ পাক হয়তো আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে সহায়তা করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা মিডিয়ার, আমরা সাধারণ পরিবারের সন্তান। আমরা এদেশের দেশ সেবা করার পরিকল্পনা নিয়েই যোগদান করি। এটা আমাদের নাগরিক অধিকার ছিল। আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরির জন্য গিয়েছি, আমি দেশমাতৃকার সেবার জন্য গিয়েছি। আমাকে কেন বিদ্রোহী বানানো হলো, আমাকে কেন বিদ্রোহী তোকমা দেওয়া হলো, বিষয়টা আপনাদের 2 মিনিট আমি সময় নিব অনুগ্রহ করব। আমি 95 সালে বাংলাদেশ রাইফেলসে যোগদান করি। চট্টগ্রামে প্রশিক্ষণ করতে গিয়েছি। আপনাদের বগুড়ার সোনাতলা বর্তমানে কারারুদ্ধ ডিওডি হাফিজ সাহেব আমার ইন্সট্রাক্টর, আমি তাকে সেখানে দেখেছি। আমি নওগাঁর সন্তান, সে বগুড়ার সন্তান। বিষয়টা এইরকম, তাকে দেখার পরে আর আমি কোনোদিন দেখি নাই। আমি 14 বছর চাকরি করেছি পিলখানা ঘটনায়, আমার পিলখানায় অবস্থান ছিল। হাফিজ সাহেব সেখানে পদোন্নতি লাভের আশায় এসেছিলেন। আমি ঘটনার দিনে কিংবা অদ্যাবধি আমি তাকে আর কোনোদিন দেখি নাই। আমাকে ঘটনা পরবর্তী, এটা যে প্রহসনের বিচার, এটা যে ষড়যন্ত্রের বিচার, তার একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি। আমাকে ঘটনা পরবর্তী তার ছবি দেখানো হয়, এছাড়া আরো কয়েকজনের ছবি দেখানো হয়। এই ছবিগুলোকে তুমি চিনো কিনা? আমি বলছি যে এর মধ্যে বগুড়ার এই ভদ্রলোক হাফিজ সাহেব, উনি আমার প্রশিক্ষক ছিলেন, আমি ওনার আন্ডারে প্রশিক্ষণ করেছি, আমি ওনাকে চিনি। হ্যাঁ, তুমি এই ভদ্রলোকের নামে সাক্ষী দেবা, এনে বিদ্রোহ এখানে দরবার হলে নেতৃত্ব দিয়েছে, এই করেছে। আমি বললাম যে ওনাকে তো আমি দেখি নাই ঘটনার দিনে। আমি যদি ওনার কোনো ধরনের খারাপ কর্মকাণ্ড না দেখে থাকি, তাহলে আমাকে জোর করে চাপিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে সাক্ষী বানানোর যে প্রয়াস। আপনাদের কাছে অনুরোধ, মিডিয়ার কাছে অনুরোধ, যারা সরকারে আছেন, দায়িত্বশীল ব্যক্তি আছেন, আমি 15 বছরে আমরা কিন্তু এই স্পেস পাই নাই। আমার এই মুখের ভাষাটা, আমার অনুভূতির কথাটা কিন্তু আপনাদেরকে জানাতে পারি নাই। আজকে আমি তার সাক্ষী হই নাই। তখন যারা বিচারিক কার্যে ছিল, যারা ইউনিটের দায়িত্বরত ছিল, তারা বলেছেন তুমি সাক্ষী দিলে না, তোমার ভাইয়েরাই তোমার নামে সাক্ষী দিবে, তুমি জেলে যাবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। মহান আল্লাহ পাককে সাক্ষী রেখে আমি পিলখানায় বিন্দুমাত্র অপরাধ করি নাই এবং কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো পরিবারকে আমি ধ্বংস করবো না, ইনশাল্লাহ। প্রিয় সাথী ভাইয়েরা, আমরা যারা আছি আপনাদের কাতারে, আমরা এই দেশের সন্তান, আমরা আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান। আমাদের এমন কোনো রাজকীয় চলাফেরা ছিল না, আমাদের কোনো দাবি দেওয়াও এরকম ছিল না। আমরা মাসে যে বেতন পেতাম, ছোট্ট পরিবারটাকে নিয়ে সামনের দিকে এগোতে যাইতাম। এটা কি আমাদের অপরাধ ছিল? তাহলে কেন নির্দোষ বিডিআরদের? আমার কথা, আমার সকল ভাইদের প্রতি আবেদন, যারা অপরাধ করেছে, যারা এই ঘটনার কুশীলব, তাদেরকে আইনের আওতায় পুনর্তদন্তের মাধ্যমে নিয়ে আসতে হবে। নির্দোষ যারা, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিরুদ্ধে আমি সাক্ষ্য দেই নাই। ওনার মেয়ে তখন মেডিকেল পড়ুয়া ছাত্রী, উনি আমার কাছে চিঠি লিখেছে যে আপনি কাকু আমার আব্বুর যদি কোনো কিছু খারাপ কিছু দেখে থাকেন আপনি সাক্ষী দিবেন, মিথ্যা সাক্ষী যেন আপনি দিবেন না, আমরা আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। আমরা সেই দোয়ার প্রত্যাশায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই দোয়ার বদৌলতে জড়িয়ে এসেছি। আজকে হয়তো বা আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাকে ওই শিক্ষার্থীর কান্না, তার বাবার প্রতি যে ভালোবাসা, তার ফলশ্রুতিতে আল্লাহ পাক হয়তো আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে সহায়তা করেছে, কিংবা আপনাদের সাথে আমাদের মত বিনিময় করার মতো একটা পরিবেশ সৃষ্টি করার তৌফিক দিয়েছে। আমি সর্বোপরি বলবো, আমরা নির্দোষ ছিলাম, আমরা মিথ্যা সাক্ষ্য দেই নাই, বিধায় মানবতার জীবনযাপন করতে আসছি। প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজের রাজনৈতিক ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নির্যাতিত করা হয়েছে। আমার সন্তান নওগাঁ বিজিবি সীমান্ত পাবলিক স্কুলে ভর্তি নেয় নাই। আমাকে বলা হয়েছে আপনার জন্য কোঠা নাই, আপনি বিডিআর পিলখানার ঘটনায় ছিলেন উপস্থিত, আপনি হয় সাক্ষী না হলে আসামি। আপনি যেহেতু সাক্ষী হন নাই, রাষ্ট্রকে সহায়তা করেন নাই, আমি ষড়যন্ত্রের বিচারের সাক্ষী হয় নাই। আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমার সন্তানকে আমি ওই দিন জবাব দিতে পারি নাই কি কারণে আমার সন্তান মেধাবী হওয়া সত্ত্বে আমার সন্তানের জন্য কেন ভর্তি ওখানে হলো না। পরে একজন শিক্ষক, সেই স্কুলের একজন শিক্ষক, সে আমাকে তার কাগজপত্র দেখে, তার ফলাফল দেখে, জিপিএ 5+5 এর রেজাল্ট দেখে পরবর্তীতে তিনি সুপারিশ করে ভর্তি করিয়েছেন এবং আমার সন্তান পরবর্তীতে
এইবারও এসএসসি পাস করে সে জিপিএ 5 এবং তার যে গ্রুপ ছিল, যে শাখা ছিল, সেই শাখার প্রথম স্থান অর্জনকারী ছাত্র আমার সন্তান। কিন্তু আমার জবাব দেওয়ার তার মতো কিছু ছিল না। তাকে আমি কি বলে সান্ত্বনা দিতে পারি আপনারাই বলুন। আমার কি দোষ ছিল? মিথ্যা সাক্ষী দিলাম না, কেন আমি অপরাধ করলাম না? এটাই যদি অপরাধ হয় তাহলে রাজপথে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমি তো আপনাদের কাছে অন্য কিছু চাচ্ছি না। যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা একটু দেখুন, আমরা কোনো অসহযোগ কিংবা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত নয়। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এখন একজন মিডিয়ার সদস্য কোন ধরনের রাষ্ট্রদ্রোহী কাজের সাথে আমরা জড়িত নয়। কেন আজকে আমাদের এই পরিণতি? কাদের স্বার্থে, কাদের জন্য, কাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই ষড়যন্ত্র, এই নীল নকশা আর যার শিকার এই বাংলা মায়ের শত শত হাজার হাজার মিডিয়ার সদস্য। ঘটনা পরবর্তী 54 জন মিডিয়ার সদস্য তাদেরকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। যারা এই রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত, এই কুশীলবদের নীল নকশার বিচারের সাথে সম্পৃক্ত, তাদেরকে তদন্তের মাধ্যমে বের করুক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। বিশেষত একটি কথা, আমাদের একটাই দাবি, সময় কম, অনেকেই কথা বলবেন। আমার মতো প্রত্যেকটা মিডিয়ার ভাই আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের দুঃখ কষ্ট মানবতার জীবনের বর্ণনা দিতে পারবে। প্রত্যেকের তরফ থেকে আমি বললাম, হাত জোর করে বলছি, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনারা বিষয়টাকে গঠনমূলক ভাবে দেখুন। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন, আমার সন্তানের কাছে দাঁড়ানোর যোগ্যতা দিন, আমার মাকে আমার দিকে তাকানোর আর একবার অধিকার ফিরিয়ে দিন, আমার হারানো সম্মান, আমার পরিবারের সম্মানটুকু ফিরিয়ে দিন। পরিশেষে সকলের